আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স ব্যাংকিং ও বীমা অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো। ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র এ বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থের সমমূল্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা হচ্ছিল। এখান থেকে আমি মোটামুটি 3-4টি মনে হয় ক্লাস নিয়েছি এই অধ্যায় থেকে। তো তোমাদেরকে তোমার সূত্র এবং 2-3টা সৃজনশীল নিয়ে আলোচনা হয়েছে ইতিমধ্যে। প্রত্যেকটি আমি তোমাদেরকে বলেছিলাম প্রত্যেকটি সূত্রের উপরে একটি একটি করে বা প্রত্যেকটি সূত্র দিয়ে আমি একটা সৃজনশীল করার তোমাদেরকে করাবো। তো তার ধারাবাহিকতায় আমরা 2-3টা সৃজনশীল করা হয়েছে। তো আজকেও একটি সমাধান দিব। এটা হচ্ছে সিলেট বোর্ড 2019 সালে এই অঙ্কটা এসেছিল, ঠিক আছে। তো আজকের অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবাই একটু লক্ষ্য করবে, কারণ এই ধরনের সূত্রটা বারবার কিন্তু বিভিন্ন বোর্ডের মধ্যে এসে থাকে এবং চট্টগ্রাম বোর্ডে অবশ্যই অনেক বেশিবার এই সূত্রটা ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, বা এসেছে। তো সবাই মনোযোগ দিবে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীরা। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা মোটামুটি এগুলো পারবে, তারপরেও তোমরা মনোযোগ দিবে। তো আমরা যে সৃজনশীলটার উদ্দীপকটা আমরা পড়ার চেষ্টা করি। তোমার দেখো, জন অফ এফ মানে একটা নাউন, ঠিক আছে। এটা জন অফ এফ একজন ব্যবসায়ী, তিনি ব্যবসায়ে 5 লক্ষ টাকা মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে। কত টাকা? 5 লক্ষ টাকা। মানে কি উদ্দেশ্যে, কি কাজ, এটা যদি মনে রাখো তোমার অর্থের সমমূল্যের এই অঙ্কগুলো করা আমাদের জন্য খুব বেশি সহজ হয়ে যাবে। কারণ আমরা অনেকেই ফিন্যান্স সমাধান দিতে পারি না শুধুমাত্র প্রশ্ন না বোঝার কারণে, উদ্দীপকটা না বোঝার কারণে, প্রশ্নের কি উত্তর চেয়েছে সেটা না বোঝার কারণে আমরা মানে সঠিক সমাধানটা দিতে পারি না। তো সেজন্য আমাদের উদ্দীপকটা গুরুত্বপূর্ণ। তিনি ব্যবসায় 5 লক্ষ টাকা মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন। তিনি 2টি ব্যাংকের প্রস্তাব পেলেন, মানে কোত্থেকে টাকা নিয়ে তোমার এটা বাড়াবে সেরকম 2টা ব্যাংকের তোমার প্রস্তাব পাইছে। প্রস্তাবটা কি? রূপসা ব্যাংক থেকে ঋণ নিলে তোমার প্রতি বছর শেষে 5 বছর ধরে 12% সুদে কিস্তি প্রদান করতে হবে। আবার বলতেছি, রূপসা ব্যাংক তো এখান থেকে ঋণ নিয়ে 5 বছর ধরে 12% সুদে কিস্তি প্রদান করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বছর শেষে, মনে রাখতে হবে। বছর শেষে হলে একটা সূত্র, বছরের শুরুতে হলে একটা সূত্র, তাহলে বছরের শেষে, ঠিক আছে। অপরপক্ষে পদ্মা ব্যাংক থেকে ঋণ নিলে, পদ্মা ব্যাংক থেকে যদি ঋণ নেয় তোমার 5 বছর পর একত্রে তোমার 5,50,000 টাকা পরিশোধ করতে হবে। মানে এটা মাঝখানে কোনো কিস্তি নাই তোমার। এটা হচ্ছে, এটা যেটা যে বলছে ঋণ নিলে হচ্ছে 5 বছর পর একত্রে কত তোমার 5,50,000 টাকা করতে হবে, পরিশোধ করতে হবে। তার মানে 5 বছর পরে 50,000 টাকা বেশি পরিশোধ করতে হবে। উদ্দীপকটা আবার বলতেছে, একটু মনোযোগ দাও। উদ্দীপক যত বেশি পড়বা তোমার হচ্ছে প্রশ্নটা বোঝা খুব, তোমার অঙ্কটা করা খুব সহজ যাবে, ঠিক আছে। জন অফ এফ একজন ব্যবসায়ী, তিনি ব্যবসায়ে 5 লক্ষ টাকা মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন। তিনি 2টি ব্যাংক থেকে প্রস্তাব পেলেন, ঠিক আছে। রূপসা ব্যাংক তাকে ঋণ নিলে প্রতি বছর শেষে 5 বছর ধরে 12% সুদে কিস্তি প্রদান করতে হবে, বা রূপসা ব্যাংক থেকে যদি নেয়। আর অপরদিকে পদ্মা ব্যাংক থেকে ঋণ নিলে 5 বছর পর একত্রে 5,50,000 টাকা তোমার পরিশোধ করতে হবে। তো এখন দেখো আমাদের যে করণীয়গুলো, সেটা হচ্ছে ক নাম্বার, চক্রবৃদ্ধি সুদ কি, তারপর হচ্ছে তোমার বার্ষিক বৃত্তি বলতে কি বোঝায়, এরপর হচ্ছে রূপসা ব্যাংকে কিস্তির পরিমাণ নির্ণয় করো। এরপরের প্রশ্নটা হচ্ছে তোমার জনাফ এফ এর কাছে 2টি ব্যাংকের মধ্যে তোমার কোনটি লাভজনক ব্যাখ্যা করো, ঠিক আছে। তো তোমার চক্রবৃদ্ধি সুদ কি, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদটা কি ওটা আমরা একটু লক্ষ্য করি। চক্রবৃদ্ধি সুদটা কি, ঠিক আছে। যদি এর আগে বলা হয়েছে, তোমাদেরকে আবার বলতেছি, ঠিক আছে। নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ আসলের সাথে যুক্ত হয়ে, সুদটা আসলের সাথে যুক্ত হয়ে প্রাপ্ত সুদ আসলের উপর পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য যে সুদ নির্ণয় করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। আবার বলতেছি, মানে যে সুদ আসলের উপরে গণনা করা হয় সেটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ আসলের সাথে যুক্ত হয়ে প্রাপ্ত সুদ আসলের উপর পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য যে সুদ নির্ণয় করা হয় তাকে কি বলে? চক্রবৃদ্ধি সুদ বলে, ঠিক আছে।
মানে আবার বলতেছি সুদ আসলের উপর সুদ গণনা করা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এক কথায়। ঠিক আছে, তারপরে তোমরা একটু গুছিয়ে লিখবে কারণ নাম্বারের ব্যাপার আছে। এরপর হচ্ছে বার্ষিক বৃত্তি বলতে কি বোঝায়। ঠিক আছে, বার্ষিক বৃত্তিটা কি? বার্ষিক বৃত্তি বলতে কি বোঝায় একটু লক্ষ্য করো। একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে বার্ষিক বৃত্তি বলে। আর বলতেছি, একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে বার্ষিক বৃত্তি বলে। তোমার নির্দিষ্ট সময়ের শুরুতে বা শেষে অর্থের আগমন বা বহির্গমন ঘটতে পারে, যে কোনো সময় অর্থের আগমন বহির্গমন ঘটতে পারে। ঠিক আছে, তোমার বার্ষিক বৃত্তি বছরের বা মাসের শুরুতে প্রভাবিত হলে সেটি অগ্রিম বার্ষিক বৃত্তি, এবং বছরের শেষে বা মাসের শেষে, ঠিক আছে, যদি হয় সেটা হচ্ছে যে সাধারণ বার্ষিক বৃত্তি। ঠিক আছে, এটা একটু আগে তোমাদেরকে যখন উদ্দীপকটা পড়তেছিলাম তখন কিন্তু আমি বলার চেষ্টা করছি, শুরুতে না শেষে সেটা আমার জানতে হবে, কারণ শুরুতে হলে একটা সূত্র, শেষে হলে একটা সূত্র। তার মানে কি, বছরের শুরুতে হলে এটা হচ্ছে অগ্রিম বার্ষিক বৃত্তি, বছরের শেষে হলে সেটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি। ঠিক আছে, এটা এখানে বর্ণনা দিতেছে। তো এরপর লক্ষ্য করো, সমান অর্থ প্রবাহ এবং সমান সময়ের ব্যবধান বার্ষিক বৃত্তির দুইটি অপরিহার্য কি বৈশিষ্ট্য। ঠিক আছে, আবার সমান অর্থ প্রবাহ এবং সমান সময়ের ব্যবধানটা হচ্ছে কি বার্ষিক বৃত্তির দুইটি কি অপরিহার্য বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এভাবে লিখলে, গুছিয়ে লিখলে 2 নম্বর তুমি অনায়াসে পেয়ে যাবা। ঠিক আছে, কারণ একটু সুন্দর করে যদি না লিখে 2 নম্বর কখনো পাওয়া যায় না। 1 নম্বর দিবে মোটামুটি যদি কিছুটা হয়, তো আমাদের একটু গুছিয়ে সুন্দর করে লিখতে হবে প্রশ্নটা। আবার দেখো, বার্ষিক বৃত্তি বলতে কি বোঝায়? বার্ষিক বৃত্তিটা কি? দেখো, একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে তোমার বার্ষিক বৃত্তি বলে। নির্দিষ্ট সময়ের শুরুতে বা শেষে অর্থের আগমন বহির্গমন ঘটতে পারে। বার্ষিক বৃত্তি বছরের বা মাসের শুরুতে প্রবাহিত হলে সেটা হচ্ছে অগ্রিম বার্ষিক বৃত্তি, আর বছরের শেষে বা মাসের শেষে যদি হয় সেটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি। সমান অর্থ প্রবাহ এবং সমান সময়ের ব্যবধানে বার্ষিক বৃত্তি দুটি কি অপরিহার্য বৈশিষ্ট্য। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তারপর তোমার দেখো, রূপসা ব্যাংকে কিস্তির পরিমাণটা নির্ণয় করতে বলছে। তো রূপসা ব্যাংকের শর্ত কি ছিল? ও যদি 5 লক্ষ টাকা তোমার ঋণ নেয়, তাহলে 5 বছর ধরে, বছরের শেষে 5 বছর ধরে কি বছরের শেষে আমার হচ্ছে যে 12% সুদ দিতে হবে, 12% সুদে কিস্তি প্রদান করতে হবে। তো এখানে আয়ের মানটা হচ্ছে 12%, এনের মানটা হচ্ছে 5 বছর, আর মূলধনটা যেটা আমি যেই পিবি যেটা পাবো এটা হচ্ছে কত? 5 লক্ষ টাকা। ঠিক আছে, তো যেহেতু বছরের শেষে বলা হয়েছে সেজন্য সাধারণ বার্ষিক বৃত্তি সূত্রটা হবে। ঠিক আছে, তো সেটাকে একটু সবাই একটু স্ক্রিন লক্ষ্য করো। আমি যে রূপসা ব্যাংকের তোমার কিস্তির পরিমাণটা নির্ণয় করব, তো দেওয়া আছে একটু এখানে লক্ষ্য, দেওয়া আছে কত? এর মানটা হচ্ছে যে পিবিএ মানে ইউনিটি, যেহেতু কিস্তির সূত্র এই জন্য এটা আমরা ব্যবহার করব। তো 5 লক্ষ টাকা, আর আয়ের মানটা হচ্ছে 12%, একটু আগে তোমরা দেখছো, এনের মানটা কত? 5 বছর। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কোন সূত্রে দিব? যেহেতু এটা সাধারণ বার্ষিক বৃত্তি বছরের শেষে, তো সেক্ষেত্রে আমার সূত্র হবে, আমরা জানি পিবিএ মানে প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে তোমার ইউনিটির সূত্র, সমান সমান এ ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আই হোল পাওয়ার এন বাই আই। ঠিক আছে, এই সূত্রটা তোমাদের যদি আগে মুখস্থ করতে বলছিলাম, যারা মুখস্থ করে নাই এখন ভালো করে মুখস্থ করে নাও। ঠিক আছে, পিবি এ ইকুয়াল এ ইন্টু, এ মানে হচ্ছে কিস্তিটা। ঠিক আছে, এ ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আই হোল পাওয়ার এন বাই আই। ঠিক আছে, আমার এখানে নির্ণয় করতে হবে কি, মানে কিস্তির পরিমাণটা কত হবে। ঠিক আছে, তার মানে এর মান বের করবো। তো এখানে একটু সবাই লক্ষ্য করো, পিবি 5 লক্ষ টাকা একটা এখানে দিয়ে দিচ্ছে পিবি এটা, তারপর এর মানটা গ্যাপ থাকবে কারণ মানটা আমরা নির্ণয় করবো। এরপর এখানে লক্ষ্য করো, তোমার 1 মাইনাস 1/1 প্লাস এখানে হচ্ছে যে কত 12 দশমিক, তোমার আয়ের মানটা 12% সেটা এখানে লিখছে। ঠিক আছে, তোমার 0. কত 12 আর কি 12। ঠিক আছে, আর হোল পাওয়ার ওখানে 5, ঠিক আছে, 5টা একটু অস্পষ্ট, তোমরা অবশ্যই এটা একটু লক্ষ্য করবে। তারপর হচ্ছে নিচে আবার কি 12% এটা। ঠিক আছে, তো মানগুলো যখন বসাবো, মানগুলো বসার পর আমার এখন ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা সবাই একটু লক্ষ্য করো, তোমার এখানে 5 লাখ 5 লাখে বসছে, 5 লক্ষ আছে এ ইন্টু, এটা যখন পুরোটা যখন আমি ক্যালকুলেশন করব, আমার যে মানটা দাঁড়ায় সেটা হচ্ছে 3.60477662। ঠিক আছে,
তারপর কি যেহেতু এটা গুণের সম্পর্ক না ভাগ হবে, তো ভাগ হলে কত 5 লক্ষ ভাগ এইটার নিচে এই অংশটা আসছে 3.604762, ঠিক আছে। এটা যখন ভাগ করব আমার এর মানটা দাঁড়ায় 1,38,704.86 টাকা। তার মানে কি প্রতি কিস্তিতে আমার হচ্ছে যে 5 বছর ধরে বছর শেষে যে কিস্তিটা প্রদান করব, প্রতি কিস্তিতে আমার প্রদান করতে হবে তোমার 1,38,000 তোমার হচ্ছে 704.86 টাকা করে আমার প্রদান করতে হবে, মানে হচ্ছে কিস্তির পরিমাণ, ঠিক আছে। তো এইভাবে যদি কিস্তি প্রদান করে তাহলে আমার কত 5 বছর যে 5 লাখ টাকা নিব সেটা সুদে আসলে সবগুলো মিলে পরিশোধ হবে। তাহলে সেক্ষেত্রে অনেক টাকা আমার কী করতে হবে, পরিশোধ করতে হবে, অনেক বেশি সুদ দিতে হচ্ছে। সেটা একটু পরে আমরা নির্ণয় করব পরের প্রশ্নে গিয়ে, তখন বুঝতে পারবে। তাহলে এখানে কিস্তির পরিমাণটা কত হচ্ছে 1,38,704.86 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে কিস্তির পরিমাণ। এরপর আমার যে প্রশ্ন নির্ণয় করতে হবে সেটা হচ্ছে জনাব এফ এর কাছে দুটি ব্যাংকের মধ্যে কোনটি লাভজনক হবে। তো এটা তো আমার বলেই দিছে পর্দা ব্যাংক থেকে ঋণ নিলে 5 বছর পর একত্রে দিতে হবে 5,50,000 টাকা। তার মানে এটা আমার যে ভবিষ্যৎ মূল্য বা কত টাকা সুদ দিতে হবে সেটা আমার এখানে বলাই আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে এখন রূপসা ব্যাংক যে কিস্তিটা বের হয়েছে প্রত্যেক কিস্তিতে, ওই কিস্তি যদি আমি প্রত্যেক বছর শেষে যদি পরিশোধ করি তাহলে সেক্ষেত্রে যে আমি 5 বছর পর টোটাল আমার কত টাকা পরিশোধ করতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি রূপসা ব্যাংকে টাকা কত বের হয় আর এখানে 5,50,000 তো এখানে বলা আছে, তো কোনটা বেশি কোনটা কম সেটার উপর ডিপেন্ড করে আমি কোথায় বিনিয়োগ করব বা কোত্থেকে আমি ঋণটা নিব সেটা আমি নির্ণয় করতে পারবো। সেজন্য আমি ঘ নম্বর প্রশ্ন লক্ষ্য করো। তারপরের প্রশ্নটা দেখো, আমার এখানে কিস্তির পরিমাণটা আসবে কোত্থেকে, এখন লাস্ট যেটা বের করছি গ নম্বর সেখান থেকে। তো ওই সবাই স্ক্রিনে একটু লক্ষ্য করো, রূপসা ব্যাংক থেকে গৃহীত ঋণের বিপরীতে পরিশোধযোগ্য অর্থের পরিমাণ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমার পিবিটা কত, আমার পিবিটা কত 5 লক্ষ টাকা, আর এন এর মানটা কত, মানে পিবিএ আর কি, পিবি এনটিতে 5 লক্ষ, এন এর মানটা 5 বছর, আর আয়ের মান হচ্ছে 12%, সেটা দিয়ে আছে। আর যেটা আমি এখন গত থেকে পাইছি সেটা হচ্ছে 1,38,704.86 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে কিস্তি। তাহলে এই পরিমাণ যদি কিস্তি দিতে থাকি আমি 5 বছর পর কত টাকা আমার রূপসা ব্যাংকে পরিশোধ করতে হবে 5 লক্ষ টাকা নিলে। তো দেখো, আমি এটা দেখো কি ভবিষ্যৎ মূল্য, তাই সাধারণ সূত্র হবে, সাধারণ বার্ষিক ভিত্তির ভবিষ্যৎ মূল্য সূত্রটা দিতে হবে। সেটা কি আমরা জানি এফবি এ ইকুয়াল এ ইন্টু 1+i⁴n-1/i, ঠিক আছে। সূত্রটা অবশ্যই সব মুখস্থ রাখবে। আবার বলতেছি, ঠিক আছে, এফবি এ ইকুয়াল এ ইন্টু 1+i⁴n বাই কত আই, ঠিক আছে। এরপর এর মানটা এখানে বসাবো অবশ্যই, এর মানটা কত এখন যেটা বের করছো কিস্তির পরিমাণটা বসাবা। তারপর ওখানে আয়ের মান 12%, এর মান 12% এগুলো বসাবা। তো এগুলো যখন বসানোর পর আমি যখন এখানে ক্যালকুলেশন করব আমার যে মানটা দাঁড়ায় সেটা হচ্ছে যে 6.352847, ঠিক আছে। আর যখন এটা 1,38,704 সাথে যখন আমি গুণ করব তখন সেক্ষেত্রে আমার মানটা দাঁড়ায় 8,81,170.75 টাকা, ঠিক আছে। তার মানে 5 লক্ষ টাকা ঋণের বিপরীতে রূপসা ব্যাংকে আমার যে 5 বছর পরে পরিশোধ করতে হবে সুদে আসলে 8,81,170.75 টাকা, ঠিক আছে। মানে তার মানে কি অনেক বেশি টাকা আমার পরিশোধ করতে হচ্ছে যদি রূপসা ব্যাংক থেকে নিই। আর আর ওখানে যে আমার পরিশোধ করতে হবে আগের যে ব্যাংক, পরবর্তীতে পর্দা ব্যাংক 5,50,000 টাকা। তাহলে তোমরা নিজেরাই বুঝো কোনটার থেকে ঋণ নেওয়াটা আমার জন্য গ্রহণযোগ্য হবে। নিশ্চয় যেখানে কম পরিশোধ করতে হবে সেখান থেকে, ঠিক আছে। তো আমরা এখানে বুঝতে পারছি আমাদের হচ্ছে পর্দা ব্যাংকটা আমাদের জন্য কি হবে, লাভজনক হবে। তো সেক্ষেত্রে আমরা বর্ণনাটা একটু দেওয়ার চেষ্টা করি। বর্ণনাগুলো লিখলে মানে যেহেতু এটা 4 নাম্বার প্রশ্ন, তোমার 4 পাওয়া যাবে। এটা অবশ্যই দেখাইতে হবে, ঠিক আছে। লক্ষ্য করো, উদ্দীপকে লক্ষ্য করবা, ঠিক আছে। উদ্দীপকে জনাব এফ রূপসা ব্যাংক থেকে ঋণ নিলে তাকে মোট পরিশোধ করতে হবে
8,81,170.75 টাকা, ঠিক আছে। অন্যদিকে পদ্মা ব্যাংক থেকে ঋণ নিলে তোমার একই সময় বা একবারে একই সাথে সময়ের শেষে পরিশোধ করতে হবে 5,50,000 টাকা, ঠিক আছে। সুতরাং পদ্মা ব্যাংক থেকে ঋণ নিলে তোমার টোটাল বেশি পরিশোধ করতে হবে এই 8,81,170.75 থেকে 5,05,000 টাকা, সরি 5,50,000 টাকা বিয়োগ করো। বিয়োগ করার পর যে মানটা দ্বারা সেটা হচ্ছে কত, এখানে লক্ষ্য, যে মানটা দ্বারা সেটা হবে 3,31,170.75 টাকা, ঠিক আছে। এত টাকা কি হয়, কম পরিশোধ করতে হয়। যদি পদ্মা ব্যাংক থেকে নেয় তাহলে এই টাকাটা কি করতে হবে, কম পরিশোধ করতে হবে, ঠিক আছে। তাই আমরা বলতে পারি জনাব এফের জন্য পদ্মা ব্যাংক থেকে ঋণ নেওয়াটা কি হবে, তোমার লাভজনক হবে। তো আশা করতেছি তোমরা এই যে সৃজনশীলটা নিয়ে আমরা এত করে আলোচনা করলাম এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমি যতটুকু সম্ভব তোমাদেরকে সর্বোচ্চটুকু তোমাকে বোঝানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। তো আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।